আসসালামু আলাইকুম গাইডাসলার ওসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুইলুস ওসমানের আসন্ন 122 নম্বর ভলিউমের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রেলার নিয়ে। তাছাড়া ইতিহাস ভিত্তিক কিছু তথ্য সহ গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকের ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তাছাড়া গত ভিডিওতে যারা নাকি আমাদেরকে কমেন্ট করেছিলেন তাদের থেকে 5 জনের কমেন্ট আজকের ভিডিওতে আমরা হাইলাইট করব। তাছাড়া অনেকে আমাদেরকে কমেন্ট করছিলেন বারবার যে আজকের ভিডিও কেন আসছে না বা নতুন ভলিউমের ট্রেলার যে বের হয়েছে তা নিয়ে কেন এক্সপ্লেন ভিডিও আসছে না। আমরা কিছু তথ্য এবং গুরুত্বপূর্ণ আপডেট সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদের ভিডিওটি আপলোড করতে বিলম্ব হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি কিছুটা লং হলেও আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নিউজ এবং প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কোনো আপডেট আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা করবো এখন, ফিরছি ছোট্ট একটি ইন্টার পর। ভিডিওটি শুরু করার পূর্বে বলে নিচ্ছি যারা নাকি আমাদের চ্যানেলে নতুন আছেন এবং এরকম তুর্কি সিরিজ আপডেট সহ ইতিহাস ভিত্তিক নানান তথ্য সহকারী ভিডিও যদি আপনারা পেতে চান সর্বদাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। যাই হোক, আসন্ন ভলিউম নিয়ে কথা বলার পূর্বে আপনার 121 নম্বর ভলিউমের লাস্টের সিনগুলো মাথায় রাখতে হবে, যাতে করে আপনি ভিডিওটা খুব সহজে ইজিলি বুঝতে পারেন। যাই হোক, আমরা সকলেই দেখেছি যে 121 নম্বর ভলিউমের শেষ সিনটি হয়েছে নাইমার এবং ওসমান বের রণাঙ্গনের ময়দানে, যেখানে ওসমান বের সৈন্যরা হক এবং বাতিলের সাথে লড়াই করার জন্য একে অপরের দিকে দৌড়ে যাচ্ছে। তবে যুদ্ধের ফলাফল কি হতে যাচ্ছে? আসন্ন 122 নম্বর ভলিউমে দুইটি ট্রেলারের একটি ট্রেলারেও নাইমানকে দেখানো হয়নি এবং ওসমান বে যে নাইমানকে পরাজিত করেছে সেই সম্পর্কে কোনো বিস্তারিত কথাও বলা হয়নি। যুদ্ধের ফলাফল কি হয়েছিল এবং নাইমান শেষ পর্যন্ত কি হয়েছিল তার সম্পর্কে তুর্কি সিরিজ মিডিয়ার শুটিং স্পট থেকে নতুন কিছু তথ্য এবং ইতিহাস ভিত্তিক তথ্য নাইমানের এই যুদ্ধের সম্পর্কে আপনাদেরকে আপডেট দিব ইনশাআল্লাহ। যাই হোক, এখন যদি কথা বলা হয় আসন্ন ভলিউম 122 নম্বর ট্রেলারের শুরু নিয়ে, যেখানে ওসমান বে ও তার অন্যান্য আলপরা অশরীর অবস্থায় দৌড়ে আগাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলছে, আলপরা এখন নতুন বিজয় নেতৃত্বে দিব। আমাদের নতুন গন্তব্য হচ্ছে কাপ্রুহিসার। কাপ্রুহিসার ঐতিহাসিক একটি দুর্গ, যেটা নিয়ে ইতিহাসেও বিভিন্ন কথা আছে। কাপ্রুহিসার দুর্গ কত সালে জয় হয়েছে এবং কতজন সৈন্য ছিল ইতিহাস মতে, এবং রোম দেশ কতজন সৈন্য ছিল, বিস্তারিত আলোচনা করব ট্রেলার এক্সপ্লেনের পর। ভিডিওর মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বুঝিয়ে নিই, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝেন। আমাদের আগে যে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখেছেন যে আমরা ব্যাকগ্রাউন্ড এবং পরিস্থিতি একত্রিত করে কিন্তু ট্রেলারগুলো এক্সপ্লেন করেছি, বাট আজকের ভিডিওতে আমরা জাস্ট তাদের কথার উপর রিয়েকশন দিব অ্যান্ড এই কথার উপর ইতিহাসের সাথে কতটুকু সাদৃশ্য রয়েছে এবং নতুন কি আপডেট রয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আই হোপ আপনাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে, নন স্কিপ করে ভিডিওটা দেখতে হবে, যাতে করে আপনি ভিডিওটা বুঝতে পারেন। ইতিপূর্বে কিন্তু আপনাদের সাথে আমি দুইটা বিষয় শেয়ার করেছি, তার মধ্যে একটা হচ্ছে নাইমানের যুদ্ধের ক্ষেত্রে কী হয়েছে এবং ইতিহাস কী বলছে, এবং কাপ্রুহিসার দুর্গের বিজয়ের সময় কতজন সৈন্য ওসমান বের সাথে ছিল এবং বিজয়ের ফলাফল কি হয়েছিল, কত সালে বিজয়টা হয়েছিল। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে ওসমান বে বলছে যে এটা বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এখানে কি বোঝাতে চাচ্ছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ট্রেলার এক্সপ্লেনের পর। তারপরে সিনে ওসমান বে আবার বলছে, যেহেতু বিজয় আমাদের চিরস্থায়ী স্থান, অর্থাৎ বিজয় করা, যুদ্ধ করা, সংগ্রাম করা, অন্যায় রুখে দাঁড়ানো, গরিবের পাশে দাঁড়ানো, দরিদ্রদেরকে সাহায্য করা, এটা তুর্কিদের একটি বৈশিষ্ট্য ছিল। এত ধরনের সমস্যা থাকার পরও এখন কাপ্রুহিসার বিজয়ের জন্য অগ্রসর হওয়াটা অন্য আলপ বা অন্য কেউ এটা নিয়ে কথা তুলেছিল, যার ফলে ওসমান বে বলেছে যে বিজয় আমাদের চিরস্থায়ী স্থান, যে আমরা তো বিজয় করবই, আমরা যদি পিছু হেঁটেও যাই আজ অথবা কাল আমাদের এটা বিজয় করতেই হবে। যাই হোক, ওসমান বের এই কথার পর সিনটি শিফট হয় ইসমিয়ান সুলতানের দিকে, যেখানে জালালির সাথে ইসমিয়ান সুলতান ঘোড়া দিয়ে অগ্রসর হচ্ছে অ্যান্ড জালালিকে ইসমিয়ান সুলতান বলছে যে ওসমান বের নতুন খেলা শুরু করেছে জালালি, তবে আমি তা খুঁজে বের করব। ইসমিয়ান সুলতান বুঝতে পেরেছে যে কিছু একটা হচ্ছে, এবং কি হচ্ছে। তারপরেই সিনটি শিফট হয় একটি শিবিরের দিকে, যেখানে একটা তাঁবুর মধ্যে আলপরা নতুন কিছু তৈরি করছে, অর্থাৎ নতুন একটা বর্ষা তৈরি করছে, যেটার আকার এমন হতে যাচ্ছে যেটা নর্মালি বর্ষা, তবে দুই দিকে হালের মতো থাকবে, যাতে করে ঢালের ভিতরে যদি বর্ষাটা নিক্ষেপ করা হয় টান দিলে যেন ঢাল ভেঙে চলে আসে। তারপরে সিনটি শিফট হয় ইয়ানিস শহরে, যেখানে চারকুতাই এবং ওসমান বে বসে আছে, তার নিচে একটা ম্যাপ রয়েছে। অবশ্যই এই ম্যাপটা কাপ্রুহিসার ম্যাপ, যেখানে চারকুতাই ওসমান বেকে বলছে
এই সেই চাবি বিম, এই জায়গাটা নিয়ন্ত্রণে আসতে পারলে বাকি জায়গাটা এমনিতেই নিয়ন্ত্রণে চলে আসবে। এখন চারকুতাই কেন এই সমস্ত কথা বলছে? ইতিপূর্বে আমরা কিন্তু দেখেছি ওসমান বে চারকুতাই এবং উলগান হাতুনকে কাপুর হিসার দুর্গে গোয়েন্দা হিসাবে পাঠিয়েছিল। তবে যখন তারা জানতে পারলো যে উরুফ ইনাগুল দুর্গ নিয়ে নিয়েছে তুর্গুত বে থেকে এবং উরুফ কিছু পাদ্রি নিতে চাচ্ছে ইনাগুল দুর্গে, তখন তারা ছদ্মবেশে ইনাগুল দুর্গে আবার চলে এসেছিল। যেই কয়দিন কাপুর হিসা ছিল চারকুতাই, ওই কয়দিনই কাপুর হিসা দুর্গ পরিদর্শন করেছে এবং কাপুর হিসার একটি ম্যাপ অঙ্কন করেছে। যাই হোক, ইতিপূর্বে কিন্তু আরও একবার ওসমান বে কাপুর হিসা দুর্গের জন্য অগ্রসর হতে চাচ্ছিল, তবে ঘটনাক্রমে সেটা ইসমাইল সুলতান অথবা সেলজুক সাম্রাজ্যের কারণে স্থগিত হয়ে গিয়েছিল। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ইসমাইল সুলতানের দিকে, যে নাকি বলছে যে ওসমানের পরিবার হতে তোমার যত রক্ত ঝরবে তোমার চিরস্থায়ী ঘুম পাড়ার জন্য এক ধাপ আগিয়ে যাবে। অতপর ক্যামেরাটা শিফট হয় বায়েন্দারবির দিকে, যাকে নাকি আমরা কেউ কেউ আস্তাগফিরুল্লাহ নামেও চিনি। তবে টেইলারে বায়েন্দারবি কোনো কথা বলে নাই, শুধুমাত্র রিয়েকশন দিয়েছে। যাই হোক, এখানে কিন্তু যেই দুইটা লাইনের কথা সে বলেছে, অর্থাৎ ইসমাইল সুলতান যেই দুইটা লাইন বলেছে, দুইটা কিন্তু দুইজনকে বলেছে, এটা বায়েন্দারবেকে বলে নেই। বায়েন্দারবেকে নিচেরটা বলেছে যে তোমাকে চিরস্থায়ী ঘুম পাড়ার জন্য এক ধাপ আগিয়ে যাবে, এবং প্রথম লাইন যেটা বলেছে ওসমান বের পরিবার হতে তোমার যত রক্ত ঝরেছে, এটা সম্ভবত ওকতাম বের শাশুড়ি বেঙ্গে হাতুনকে বলেছে, এটা ধারণা করা যাচ্ছে, অথবা এটা মঙ্গলদেরকে বলেছে। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ইয়ানিস শহরে, যেখানে কিছু মঙ্গলরা ইয়ানিস শহরে এসে ওসমানের প্রাসাদে প্রবেশ করেছে এবং তার মেন দরজার সামনে আগুনের ধোঁয়া দিচ্ছে, অর্থাৎ আগুন জ্বালিয়েছে। যাই হোক, ওসমান বে ব্যাকগ্রাউন্ডে বলছে আমাদের জমি সবসময় আগুনের বৃত্ত থাকে, অর্থাৎ আগুনের মধ্যে আমাদের জমি সবসময় থাকে। সিনটি শিফট হয় মালুন হাতুনের দিকে, যে নাকি তার ছেলে এবং ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় সুলতান উরহানকে ডাক দিচ্ছে, উরহান উরহান বলে। তারপরে সিনটি শিফট হয় উরহান এবং আলাউদ্দিন বের দিকে, যে নাকি ওসমানীয় সাম্রাজ্যের প্রথম উজির ছিলেন। যাই হোক, দুই ভাই একসাথে দাঁড়িয়ে আছে এবং পিছুর দিকে অগ্রসর হচ্ছে। তবে এটা আপনারা নিশ্চিত থাকেন যে এইখানে উরহান বা আলাউদ্দিন কেউ ক্ষতিগ্রস্ত হবে না, তারা প্রত্যেকেই বেঁচে যাবে। তারপরে সিনটি শিফট হয় বেঙ্গে হাতুনের দিকে, যেখানে ইসমাইল সুলতান ও বেঙ্গে হাতুন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, অর্থাৎ বারান্দায় দাঁড়িয়ে আছে, যেখানে বেঙ্গে হাতুন ইসমাইল সুলতানকে বলছে আমাদের এবং আপনার শক্তি দরকার ওয়ালিদা সুলতানা, এই মহান বিজয়ের জন্য আমাদের আরও শক্তির প্রয়োজন। এখানে এই মহান বিজয়ের জন্য বলতে দুইটা ইঙ্গিত বোঝানো হচ্ছে। একটা হচ্ছে বেঙ্গে হাতুনের সে আগের চিন্তাধারা, যেখানে সে আক্তামুর বেকে ওসমান বের সিংহাসনে বসাতে চাচ্ছে এবং পরবর্তী সময় তার পিছনে সে রাজত্ব চালানোর চেষ্টা করছে। এখন আক্তামুর বে কিন্তু ওকতাম বের বসতির প্রধান বে হয়েছে, আর বেঙ্গে হাতুন মনে করছে যে আক্তামুর বে ওকতাম বের স্ত্রী বেঙ্গে হাতুনের কথাই কিন্তু ওঠা বসা করছে। তবে আসলে যে সে ওসমান বের সাথে রয়েছে এবং ওসমান বের নিয়ন্ত্রণে ওসমান বের কথার উপর চলছে, এটা কিন্তু বেঙ্গে হাতুন জানে না। যাই হোক, দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে মহান বিজয়ের, সেটা হচ্ছে সিলমোহর। এখন সিলমোহর কেন বলছি সেটাও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে সিনটি শিফট হয় ওসমান বের দিকে, যেখানে আমি কিন্তু ভিডিওর শুরুতে বলেছিলাম যে একটা শিবিরে আলপ্রা বসে কিছু অস্ত্র তৈরি করছে বর্ষার মতো, ঠিক সেই অস্ত্রটাই পরীক্ষা করছে ওসমান বে। আলপ্রা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে এবং ওসমান বে তার বর্ষা ঢালের মাঝখানে নিক্ষেপ করেছে এবং টান দিয়েছে, ঢাল ভেঙে সবাই সামনে দিয়ে অগ্রসর হয়েছে। এতে করে শত্রুপক্ষকে খুব সহজেই পরাজিত করা যায়। যাই হোক, ব্যাকগ্রাউন্ডে ওসমান বে বলছে যে আমরা কখনোই থামবো না, সামনের দিকে অগ্রসর হব, মৃত্যু শুধুমাত্র আমাদেরকে থামাতে পারবে। এটা ছিল হচ্ছে প্রথম ট্রেইলার। এখন কথা বলা যাক দ্বিতীয় ট্রেইলার নিয়ে। আই হোপ আপনারা কিন্তু বিরক্ত হচ্ছেন না, ভিডিওটা স্কিপ করছেন না। ভিডিওর মধ্যে আমরা কিন্তু পর্যায়ক্রমে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং ধারণা দিয়ে যাচ্ছি অন্য দিনের তুলনায় আজকে বেশি ক্লিয়ার করে। যেহেতু ভিডিও লেট করে আমরা আপলোড করেছি, সেই জন্য অবশ্যই আপনাদের জন্য নতুন কিছু রয়েছে আজকের ভিডিওতে। যাই হোক, দ্বিতীয় ট্রেলারের শুরুতে দেখানো হয় মঙ্গোলিয়ান কিছু সৈন্যরা রাতের আধারে আগুন নিয়ে আস্তে আস্তে প্রবেশ করছে। কিছুক্ষণ পরেই এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে মঙ্গলরা প্রবেশ করছে ওসমান বের নতুন শিবিরে, যেই শিবিরে ওসমান বে নতুন কিছু অস্ত্র তৈরি করছে। এবং কিছুক্ষণ পূর্বে আমরা বলেছি কাপুর হিসা দুর্গের জন্য নতুন একটি বর্ষা তিনি বানাচ্ছিলেন। যাই হোক, এইখানে সকল যোদ্ধারা শিবিরে আক্রমণ করে। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ইসমাইল সুলতানের দিকে। ইসমাইল সুলতানকে নিয়ে নতুন কিছু কথা আছে, যেটা আমরা টেলার এক্সপ্লেনের পর ইনশাল্লাহ বলবো। ইসমাইল সুলতান এখানে বলছে শক্তিশালী যোদ্ধা এবং
তীরন্দাজদেরকে প্রস্তুত করো, সিলমোহর আমাদের হবে। অর্থাৎ ইসমাইল সুলতান যেহেতু জানতে পেরেছে ওসমান বে সিলমোহরটি নিজেদের কাছে এনে ফেলেছে, এখন যদি সিলমোহরটি ওসমান বের কাছে থাকে তাহলে ওসমান বে আগে চাইতে অনেক শক্তিশালী হয়ে যাবে, আর যেটা ইসমাইল সুলতান কখনোই চাচ্ছিল না, কারণ এতে করে ভবিষ্যতে সেলজুক সাম্রাজ্যের উপর একটা প্রভাব বিস্তার করবে। সিলমোহরটি হচ্ছে চেঙ্গিস খানের সিলমোহর, যেটা নাইমানের ভাই তালাইয়ের কাছে ছিল। ওসমান বে তুর্গুত বেকে পাঠিয়েছে কৌশল করে নাইমানের ভাই তালাইয়ের কাছ থেকে সিলমোহরটি আনার জন্য। তারপরে সিনটি উরহান এবং আলাউদ্দিনের সাথে ওসমান বেকে দেখানো হয়, যেখানে তারা তিনজন ঘোড়ায় অবস্থান করছে এবং কোনো একটা জায়গা তারা পরিদর্শন করছে। এখানে ধারণা নেওয়া যাচ্ছে যে কাপ্রু হিসার আশেপাশের এলাকাগুলো তারা পরিদর্শন করছে, যেখানে ওসমান বে তার দুই সন্তানকে উদ্দেশ্য করে বলছে, মহান রাষ্ট্র কখনো মুসলমান ছাড়া সম্ভব না। অর্থাৎ একটি মহান রাষ্ট্র বা একটি সত্যিকারী রাষ্ট্র মুসলমান ছাড়া কখনোই সেটা গঠন করা সম্ভব নয়। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় ওসমান বের শিবিরে, যেখানে দেখানো হচ্ছে যে সকল আলপরা দাঁড়িয়ে আছে। ওসমান বে সবাইকে বলছে যে পূর্ব এবং পশ্চিমের ঘেরাও মজবুত করো, অর্থাৎ শত্রুপক্ষ থেকে সকলকে সাবধান করছে। তারপরে সিনটি শিফট হয় ইয়ানিস শহরে, যেখানে একজন ব্যক্তি বলছে সাবধান, এখানে ফাঁদ। এখন এখানে ফাঁদ এই কথাটা বলার কারণ কি? অন্যদিকে যদি আমরা ফলো করি, টেলারের শুরুতেই মঙ্গোলিয়ান কিছু সৈন্যরা ইয়ানিস শহরের ভিতরে প্রবেশ করেছে, যারা প্রবেশ করেছে সম্ভবত ইসমাইল সুলতানের মাধ্যমে প্রবেশ করে তারা মেন দরজা খুলে দিয়েছে। অতঃপর মঙ্গলের বহু সৈন্য ইয়ানিস শহরে প্রবেশ করে এবং বিশেষ করে নাইমানের সেনাপতিও ভিতরে প্রবেশ করে, যেখানে একজন ব্যক্তি বলছে এখানে ফাঁদ। সম্ভবত এখানে তারা আগুন জ্বালিয়েছে যাতে করে সকলে ঘর থেকে বের হয় বা একটা উচ্ছৃঙ্খল সৃষ্টি করে, তারপর যেন খুব সহজে সবাইকে হত্যা করতে পারে। যাই হোক, একজন আল হয়তো এটা বুঝতে পেরেছে, বাকিটা তো সিরিজ দেখলে বোঝা যাবে। এই বিষয়টা নিয়ে আমি তেমন কোনো বিশ্লেষণ করতে চাচ্ছি না, কারণ অযথা আপনাদেরকে একটা বিশ্লেষণ দিয়ে বিভ্রান্ত করা আমাদের পক্ষে সম্ভব না। যাই হোক, তারপরে সিনটি শিফট হয়ে ইসমাইল সুলতানের দিকে, যে নাকি বলছে প্রথমে আমরা তাদেরকে সাহায্য করব, অতঃপর তাদের জীবন কেড়ে নিব। এখানে দুইটা দিক হতে পারে, কারণ ইসমাইল সুলতান দুইমুখী সাপ। সে আগেও বলেছে যেখানে আমাদের স্বার্থ রয়েছে সেখানে আমরা উপস্থিত থাকব। এখানে সম্ভবত সে বর্তমানে ওসমান বের সাথে রয়েছে, এবং এখানে একটা বিষয় হচ্ছে যে সে ওসমান বের সাথে এখন থাকার কারণ হচ্ছে ওসমান বের কাছ থেকে যে কোনো মূল্যে হোক সেই সিলমোহরটি আনতে হবে। আর এটা আমরা ধারণা করছি এই কারণে, বালা খাতুন একটা যুদ্ধে লিপ্ত আছে, যেই যুদ্ধে সেলজুক সাম্রাজ্যের সৈন্যরাও রয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বায়েন্দার বের যেই কেলা রয়েছে, বায়েন্দার বের যেই দেহরক্ষী হুসাইন রয়েছে, সেও সেই যুদ্ধে রয়েছে এবং মঙ্গলদেরকে হত্যা করছে। যাই হোক, বায়েন্দার বেকে নিয়ে আমরা টেইলার এক্সপ্লেনের পর বিস্তারিত আলোচনা করব। এখন ইসমাইল সুলতানের যে কথাটা যে প্রথমে আমরা তাদেরকে সাহায্য করব অতঃপর তাদের জীবন কেড়ে নিব, এটার আরেকটা দিক হতে পারে মঙ্গলদেরকে। কারণ হচ্ছে ওসমান বের সাথে যুদ্ধ করার পরে তারা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। যাই হোক, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে বালা খাতুন যেহেতু সুলতান আলাউদ্দিনের কাছ থেকে 4000 সৈন্য পাওয়ার কথা ছিল, তবে যুদ্ধক্ষেত্রে সেই সমস্ত সৈন্যগুলো কিন্তু উপস্থিত হয়নি, আমরা কিন্তু দেখিনি, কারণ যুদ্ধ এখনও হয়ই নাই। যদি সেই সমস্ত সৈন্যরা কোনো ক্রমে উপস্থিত হয় তাহলে তো হলো, আর যদি না হয় সেলজুক সাম্রাজ্যকে কিন্তু অনেক বড় জবাবদিহি করতে হবে। তার চেয়ে বড় কথা, গাজান খান কিন্তু এখন মুসলমান হয়ে গিয়েছে, এবং চুক্তি অনুসারে মুসলমানদের পাশে দাঁড়ানোর কথা বলে যদি কেউ না দাঁড়ায়, সেটা কিন্তু অনেক বড় ধরনের বিশ্বাসঘাতকতা হবে এবং বিশ্বাসঘাতক হিসাবে সেটা প্রমাণিত হবে। যাই হোক, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেই পয়েন্ট নিয়েও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে সিনটি শিফট হয় সেই শিবিরে রাতের বেলা, যেখানে ওসমান বে ও তার অন্য আলপরা উপস্থিত থাকা অবস্থায় অতর্কিত হামলা করে মঙ্গলরা, যেখানে ওসমান বেকে উদ্দেশ্য করে বলছে, এখানে কিন্তু একটা মেন পয়েন্ট রয়েছে, ভালো করে শুনবেন কথাটা। ওসমান বেকে উদ্দেশ্য করে বলছে ইয়ানিস শহরে আগুন জ্বলছে, তোমার সদর দফতরে আগুন জ্বলছে। অতঃপর ওসমান বে তাকে বলছে তুমি যে আগুন জ্বালিয়েছো তা তোমার জন্য জাহান্নাম হবে। এখন ইয়ানিস শহরে আগুন জ্বলছে, তোমার সদর দফতরে আগুন জ্বলছে, এই কথাটা কে বলেছে? এই কথাটা কে বলেছে সেটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি। তবে এই ছিল আজকের টিলার এক্সপ্লেন। এবার আমরা শুরু থেকে কথা বলা যায়, যেখানে আমরা শুরুতে আপনাদেরকে বলেছিলাম কাপ্রু হিসার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলবো। কাপ্রু হিসার এনাগুল দুর্গ থেকে কিছুটা দূরে অবস্থিত। যখন ওসমান বে সেই দুর্গটি জয় করে তখন কাপ্রু হিসার অর্থাৎ রোমদের সৈন্য ছিল দুর্গের মধ্যে 1000-এর মতো, এবং ওসমান বের সৈন্য ছিল 300 জনের মতো। ইতিহাসের মতে এই যুদ্ধটি সংগঠিত হয়, তার নির্দিষ্ট তারিখ নিয়ে অনেক মতভেদ রয়েছে, তবে সাল নিয়ে দুইটা মতভেদ রয়েছে। কোনো ইতিহাসবিদরা বলেছে 1307 সনে
অথবা কোনো কোনো ইতিহাসবিদরা বলেছে 1306 সনে। যাই হোক, এই ছিল সংক্ষিপ্ত কাপুরু হিসা বিজয়ের ইতিহাস। তাছাড়া কাপুরু হিসার বিজয়ের পরপরই কিন্তু সুলতান আলাউদ্দিন ক্ষমতা থেকে নেমে আসে এবং সুলতান মাসুদ দ্বিতীয়বার আবারও ক্ষমতায় বসে। অতএব আমরা খুব শীঘ্রই সুলতান আলাউদ্দিনের মৃত্যু এবং সুলতান মাসুদের আবার দ্বিতীয়বার ক্ষমতায় দেখতে পাবো। যাই হোক, এটা নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। এখন যদি কথা বলা হয় কমান্ডার নাইমানকে নিয়ে, কমান্ডার নাইমান কি হবে যুদ্ধক্ষেত্রে? কমান্ডার নাইমান যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে না, বরং সে যুদ্ধক্ষেত্রে খুব গুরুতর আহত হবে তার একটি চোখে। আমরা এই সূত্রটি জেনেছি তুর্কি সিরিজ শুটিং এক্সপোর্টের একটি সূত্র থেকে, যেখানে বলা হচ্ছে যে কমান্ডার নাইমান যুদ্ধক্ষেত্রে মারা যাচ্ছে না, বরং সে একটি চোখে খুব ভালোভাবে আহত হচ্ছে। তো একটি চোখে আহত হওয়ার কারণ হচ্ছে যে ওসমান বেকে সে একটি চোখে আহত করেছে, যার ফলে যুদ্ধক্ষেত্রেই ওসমান বে তার সেই প্রতিশোধটি নিয়ে ফেলবে এবং যখন নাইমান দেখতে পারবে তার সৈন্যরা একে একে সবাই মাটিতে লুটে পড়ছে, তখন সে আস্তে আস্তে পালিয়ে যাবে। যদি আপনি বলেন যে আবদুল্লাহ ভাই আপনি তো এখনও জানেন না বা এটা নিয়ে তো কোনো নির্দিষ্ট নাই, তাহলে আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে বলে দেই, কমান্ডার নাইমানকে ইতিহাসের কোনো জায়গায় পাওয়া যায়নি, বরং ইতিহাসের মধ্যে এমন কোনো কমান্ডার ছিল বলে আমরা কোনো তথ্য পাই নাই। তার চেয়ে বড় কথা হচ্ছে ওসমান বের সাথে শেষ যে কথোপকথনটা হয়েছে, ইয়ানির শহরে আগুন জ্বলছে, তোমার সদর দফতরে আগুন জ্বলছে, এই কথাটা স্বয়ং নাইমান বলেছে। এবং যেখানে গুপ্ত হামলা করা হয়েছে, অতর্কিত হামলা করা হয়েছে ওসমান বের শিবিরের উপর, সেই হামলার প্রধান আক্রমণকারী অর্থাৎ প্রধান নিয়ন্ত্রণকারী সম্ভবত নাইমান হতে চলছে। কারণ এই কথাগুলো হচ্ছে নাইমানের। যদি নাইমান বেঁচেই না থাকে তাহলে তো আর এই কথাগুলো ওসমান বেকে বলতে পারে না। অবশ্যই নাইমান যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে এবং শুটিং স্পটের তথ্য অনুযায়ী নাইমানের এক চোখে গুরুতর আহত হয়। যদি এখন ইসমিয়ান সুলতানকে নিয়ে কথা বলি, যদি ইসমিয়ান সুলতান ওসমান বেকে সৈন্য না দেয়, অর্থাৎ যেই সৈন্যগুলো কোনিয়া থেকে সুলতান আলাউদ্দিন ওসমান বের পাশে লড়াই করার জন্য পাঠিয়েছিল, সেই সমস্ত সৈন্যরা যদি রণাঙ্গনের ময়দানে উপস্থিত না হয়, তাহলে সেই দোষটা কিন্তু সম্পূর্ণ সুলতান আলাউদ্দিনের উপর পড়বে, যার ফলে গাজান খান খুব ক্ষিপ্ত হয়ে উঠবে, কারণ অনেক মুসলমানরা এই যুদ্ধে নিহত হতে চলছে। আরেকটা বিষয় হচ্ছে যে গাজান খানের সাথে কিন্তু ওসমান বের একটা ভালো সম্পর্ক হতে চলছে, যেটা আমরা বুঝতে পারছি। গাজান খানের একজন কমান্ডার যার নাম হচ্ছে বাগাতুর, সে কিন্তু অলরেডি তুর্গুতবের সাথে কথা বলেছে এবং তাদের সাথে দীর্ঘ পথ যাত্রা করেছে এবং সর্বশেষ তিনি যখন চলে যাচ্ছে সে এই বিষয়টা নিশ্চিত হয়েছে যে নাইমান দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক এবং মুসলমানদের উপর অত্যাচার করছে। তাছাড়া সে কিন্তু গোপনে গোপনে একটি নতুন সংগঠন বা দল গঠিত করার চেষ্টা করছিল, যেটা ওসমান বে বালা হাতুনের মাধ্যমে সুলতান আলাউদ্দিনকে দিয়ে চিঠি লিখে সেটা পাঠিয়েছে, যার ফলে গাজান খান বাগাতুরকে পাঠিয়েছে যে সেটা পরিদর্শন করে আছো, কারণ সেলজুক সাম্রাজ্যের সুলতান কি সত্য বলছে নাকি মিথ্যা বলছে। যেহেতু সেটা প্রকাশিত হয়েছে যে নাইমান একজন শত্রু, বিশ্বাসঘাতক এবং জালেম, অতএব নাইমান খুব শীঘ্রই মৃত্যুবরণ করতে যাচ্ছে। যদি নাইমান ওসমান বের হাতে মৃত্যুবরণ না হয়, তাহলে এটা অবশ্যই যে নাইমান গাজান খানের হাতে মৃত্যুবরণ হবে, কারণ ইতিপূর্বে নাইমানের থাকার একমাত্র স্থান মারমানাজিক দুর্গ ওসমান বের ভাতিজা আখতামুন নিয়ে নিয়েছে। এখন যদি কথা বলি নতুন একটা চরিত্র নিয়ে, টেইলারের ভিতরে আমরা দেখেছি ইসমিয়ান সুলতান যখন বলছিল আমরা প্রথমে তাদেরকে সাহায্য করব, অতঃপর তাদের জীবন কেড়ে নিব, এই কথাটা কাকে বলছিল? তবে এখানে কিন্তু সেটা বোঝা যায়নি। তারপরও এখানে একটা সাধারণ ধারণা দেওয়া যাচ্ছে সম্ভবত এই কথাটা বায়েন্দার বেকে বলছে। তবে বায়েন্দার বের পিছনের যে আকার আকৃতি সেটার সাথে মিল খাচ্ছে না, এইটা নিয়ে আমিও কনফিউজ। তাছাড়া আমি আপনাদেরকে গত ভিডিওতেও বলেছিলাম যে নতুন কিছু চরিত্র এখন অ্যাড করতে যাচ্ছে, যে সমস্ত চরিত্রগুলো পরবর্তী ভলিউম অর্থাৎ পরবর্তী সিজনেও এগুলো পার্মানেন্টভাবে থাকবে। এখন যদি কথা বলা হয় যে সিজনটা কোন পরিস্থিতি গিয়ে শেষ হবে, আমরা আমাদের ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে একটা পোস্ট করেছি, যেখানে আমরা আপনাদেরকে বিস্তারিত বলেছিলাম যে সিজন 4টা এমন একটা পরিস্থিতিতে গিয়ে শেষ হবে যেখানে সেলজুক সাম্রাজ্যের বিলুপ্ত হয়ে যাওয়ার শেষ প্রান্ত থাকবে এবং মঙ্গলদের যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যার সমাধান হবে এবং রোমদের সাথে নতুন এক সংঘর্ষ নিয়ে সিজন 4 শেষ হতে চলছে। যাই হোক, এখন যতটুকু বোঝা যাচ্ছে যে কাপুরু হিসার বিজয়ের মাধ্যমেই সিজন 4 শেষ হতে চলছে।
এখানে আরেকটি বিষয় হচ্ছে যে বায়েন্দার বে কি আগামী পর্বে মারা যাচ্ছে? না, বায়েন্দার বে আগামী পর্বে মারা যাচ্ছে না। সে যখন পালায়ন করবে, পালায়ন করে নাইমানের কাছে আসবে, তখন নাইমান কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য আগ্রহী হবে। তবে সে কিন্তু তাকে শাস্তি দিবে না, কারণ নাইমান জানে যদি এখন বায়েন্দার বেকে মেরে ফেলা হয় তাহলে বায়েন্দার বে কোনো কাজে আসবে না। তাছাড়া তার এই দুঃখের সময় বায়েন্দার বে তার কোনো না কোনো কাজে আসতে পারে, যার ফলে সে বায়েন্দার বেকে ছেড়ে দিবে। এখন যদি কথা বলা হয়, তারপরে বায়েন্দার বের সাথে ইসমাইল সুলতান দেখা করবে স্বয়ং মঙ্গলদের ঘাঁটিতে। ইসমাইল সুলতান বায়েন্দার বের সাথে দেখা করবে, যেখানে বায়েন্দার বেকে ইসমাইল সুলতান বলবে যে তোমাকে আমি আমার ছায়ার নিচে রাখবো, সেলজুক সাম্রাজ্যের ছায়ার নিচে রাখবো, কারণ ওসমান বে যদি তোমাকে পায় তাহলে কিন্তু ওসমান বে তোমাকে মেরে ফেলবে। এখন যদি বলা হয় ওসমান বের সাথে বায়েন্দার বে কী সম্পর্ক হবে, আমার মনে হচ্ছে না যে দ্বিতীয়বার ওসমান বের সাথে আর বায়েন্দার বের কোনো সম্পর্ক হতে যাচ্ছে। তবে হুসাইন বায়েন্দার বের যে নাকি চেলা রয়েছে, বালা হাতুনের সাথে যুদ্ধ করছে, সেই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ এই বিষয়টা আমার কাছে এখনও ক্লিয়ার না। যাই হোক, সর্বশেষ আপনাকে এতটুকু জানিয়ে দিতে চাই যে আগামীতে যেহেতু আমাদের পবিত্র রমজান মাস শেষ হয়ে ঈদ আসতে চলছে, ঈদের সম্ভবত সিরিজ নাও আপলোড হতে পারে। সকল অ্যাক্টররা ঈদের ছুটিতে থাকতে পারে, যেটা নাকি তুর্কি সিরিজের বেশিরভাগ সময় হয়ে থাকে। অ্যাক্টররা কোনো ছুটিতে থাকলে অথবা কোনো উৎসব হলে সিরিজটা স্থগিত করে দেওয়া হয়, যেহেতু এটা মুসলমানদের একটি মহান উৎসব, অতএব এটা অফ থাকার সম্ভাবনা রয়েছে। তারপরেও যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের ভিডিও এতটুকু ছিল। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তাছাড়া আপনার যদি এখনও কোনো বিষয়ের অসম্পূর্ণতা থাকে বোঝার মধ্যে, আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভলিউমটি আসছে বৃহস্পতিবার। তাছাড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া গত ভিডিওতে যারা নাকি আমাদেরকে কমেন্ট করেছেন তাদের থেকে 5 জনের কমেন্ট এখন আমি হাইলাইট করে উত্তর দিচ্ছি। তার পূর্বে বলে নিচ্ছি, অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন, সবার কমেন্ট আমরা হাইলাইট করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সর্বপ্রথম আমরা যার কমেন্টে হাইলাইট করছি তার নাম হচ্ছে সিদ্দিক মিয়া। তিনি আমাদেরকে কমেন্ট করেছে, মাশাল্লাহ ভাই, জায়েন্দার বে, ইয়াকুব বে, কারাচি বে, তাদের কি হলো তাদেরকে তো দেখানো হচ্ছে না। আসলে একটি বিষয় হচ্ছে যে ওসমান বে জীবদ্দশায় তাদের ভূমিকা খুবই কম ছিল। তবে সুলতান আলাউদ্দিনের পর অর্থাৎ সুলতান মাসুদ যখন ক্ষমতায় বসবে তখন ওসমান বের সাথে তাদের একটি ভালো সম্পর্ক সৃষ্টি হবে। তবে আমরা যেহেতু দেখছি যে ইসমাইল সুলতান অনেক পূর্বেই ইয়াকুব বে, জায়েন্দার বে এবং কারাচি বের সাথে ওসমান বের মিলিত করে দিয়েছে, তবে ইতিহাস মতে এতটা পূর্বে ওসমান বের সাথে তাদের মিলিত হয় না। তবে মুখে তাদের নাম ছিল, লোকমুখে তারা সকলেই সকলকে চিনত। এবং তাদেরকে নিয়ে যদি আরও কথা বলা হয় তাহলে আরেকটি নতুন ভিডিও আপলোড করতে হবে। প্রতিদিনের ভিডিও চাইতে আজকের ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, আপনারা যদি চান তাহলে আমরা পরবর্তী সময় এই 3 জন বেকে নিয়ে এবং ওসমানীয় সাম্রাজ্যের জন্য এই 3 জন বের বিজয়কৃত জায়গাগুলো ওসমান বের সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য কতটা উপকারে এসেছে সেই সম্পর্কে আমরা ভিডিও আপলোড করব। যাই হোক, দ্বিতীয়ত মোহাম্মদ ইজাজুল করিম ভাই আমাদেরকে রেখেছেন চমৎকার বিশ্লেষণ, অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে থাকার জন্য। তৃতীয়ত মামুন ভাই বলেছেন, প্রতিটা টেলার বিশ্লেষণ দেখি কিন্তু কমেন্ট করি না, ভালো, অনেক সুন্দর, আপনি এগিয়ে যান, দোয়া করি। অসংখ্য ধন্যবাদ ভাই। আর আপনারা যদি আমাদেরকে কমেন্ট না করেন বা আপনাদের প্রশ্ন আমাদের সাথে শেয়ার না করেন, ভিডিওটা কেমন লেগেছে সেই সম্পর্কে যদি আমাদেরকে না বলেন তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন বা সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করেন। এই জন্য মাঝে মাঝে হলেও আমাদেরকে কমেন্ট করবেন, আপনাদের খোঁজখবর আমাদেরকে জানাবেন। চতুর্থ আমরা যার কমেন্টটা নিয়েছি তার নাম হচ্ছে মাকসুদুল হাসান মোল্লা ভাই। আমাদেরকে কমেন্ট করেছেন যে ওসমান বের পূর্বসূরীদের নাম কী ছিল। ওসমান বের পূর্বসূরীদের নাম ছিল হচ্ছে আর্তুগরুল গাজী। এই নিয়ে একটি সিরিজ অলরেডি রিলিজ হয়েছে যা গোটা পৃথিবীতে হিউজ পরিমাণ ভ্যালু পেয়েছে। আই হোপ আপনি সেই সিরিজটি দেখেছেন। এবং আর্তুগরুল গাজীর পিতা ছিল সুলাইমান শাহ। আর যদি কথা বলা হয় এই তুর্কি জাতি কোন বংশধর থেকে এসেছে, অর্থাৎ সেলজুক সাম্রাজ্য, খায়রাজ সাম্রাজ্য আর ওসমানীয় সাম্রাজ্য, এই সমস্ত তুর্কি জাতির লোকগুলো কোন সাম্রাজ্য বা কোন ব্যক্তি থেকে এসেছে, তাহলে কথা বলতে হবে যে উরুজ একজন ব্যক্তি ছিল যার 4 জন স্ত্রী ছিল। পরবর্তী সময় তার সন্তানাদিদেরকে তুর্কি বলে গণ্য করা হতো। মহান উরুজ তার সন্তানের সংখ্যা ছিল 12 জন। তার এই 12 জন সন্তানাদির পরবর্তী সন্তানাদি ধীরে ধীরে এই সকল সন্তানাদি এবং লোক সংখ্যককেই তুর্কি বলে গণ্য করা হয় ইতিহাসের মতে।
সর্বশেষ আমরা যার কমেন্টটি নিচ্ছি তার নাম হচ্ছে এম এস তানজিনা আপু, যিনি আমাদেরকে কমেন্ট করেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাইয়া, আপনার ফেস দিয়ে ভিডিও করেন না কেন, যাতে করে আপনাকে দেখা যায়। যদি কথা বলা হয় আপু, তাহলে আমি চাই আপনাদের থেকে আড়ালেই থাকতে। খুব ছোট একটা মানুষ, আমাকে দেখে আর কি হবে। তাছাড়া আমাদের গ্রুপ পেজে আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সবার সাথে দেখা হবে। যাই হোক, আজকের ভিডিও ছিল এতটুকুই। তাছাড়া অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্ট আমরা হাইলাইট করতে পারিনি, আর ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে আমি বুঝতে পেরেছি। আবারও আমি বলছি অনেক অনেক ধন্যবাদ যারা নাকি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করেছেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।